আম্মু, আম্মু, আমার পুরো নাম কি? পুরো নাম আবার কি আব্বু? তুমি আমার সোনা আসমান। না না, শুধু আসমান কি কোনো নাম হলো? কেন হলো না? আমি আয়শা, আর তুমি আমার রাজপুত্র আসমান। হুম, ওদের সবার সুন্দর সুন্দর নাম আছে, এক একটা নামের কতগুলো অংশ। কিন্তু আমার নামটা শুধু একটুখানি, এক শব্দে কেন? ওদের নামের শেষে নাকি ওদের আব্বুর নাম আছে। আমার আব্বুর নাম কি আম্মু? নৈঃশব্দ, উদ্গীরিত অনুভূতি, বাকরুদ্ধ সময়ক্ষেপণ। আম্মু, বলো না, আসমান নামটা আমার একদম পছন্দ হয়নি। আমার আব্বুর নাম কি? তুমি শুধু আসমান আব্বু, আমার ছেলে, এইটুকুই তোমার পরিচয়। অবুঝ সন্তানকে বক্ষে আগলে নিলেন জন্মদাত্রী, দৃঢ় আলিঙ্গনে উপচে দিলেন ভালোবাসা। তবুও নিষ্পাপ অবুঝ শিশু মানতে নারাজ। না না আম্মু, বলো, আমার আব্বুর নাম কি? আমার পুরো নাম কি? কায়সার। ভেসে এলো একটি পুরুষালী কণ্ঠস্বর। জন্মদাত্রী এবং সন্তান উভয়ই হতচকিত হয়ে তাকালো। দুয়ারে দণ্ডায়মান এক বলিষ্ঠ পুরুষ অব্যয়। আসমান কায়সার, তোমার সম্পূর্ণ নাম? পুনরায় ধ্বনিত হলো কণ্ঠস্বরটি। না। হাহাকার করে উঠল অন্তর, বিক্ষোভের জোয়ারে উপচে পড়ল হৃদয় অঙ্গন। আমি আসমান, শুধুমাত্র আসমান, এক মহতী নারী আয়শার সন্তান। এইটুকুই আমার পরিচয়। এতেই আমার অহংবোধ স্ফুলিঙ্গ হতে জন্ম নিল প্রতিবাদের দাবানল। দুর্বোধ্য ঢাল রুখে দিল ধ্বংসের ধারালো তরবারিকে। থেমে নেই অন্তর, দীপ্ত আবহে ঘোষণা করে চলেছে, আসমান কায়সার নই, নই আসমান রেমান। আমি শুধুমাত্র আসমান, যে আসমানের পরিস্ফুটনে কোনো উপনামের প্রয়োজন নেই। ফিনিক্স পাখির নাম শুনেছ? ওই যে পুরাণে বর্ণিত সেই অমরতার প্রতীক। নিজেকে আগুনে পুড়িয়ে ভস্ম করত সে। সেই ভস্ম থেকে পুনর্জন্ম হতো তার নব অস্তিত্বের এক সঞ্জীবনী অধ্যায়। অন্তরাগ্নি হতে পুনরুত্থান। এই শুধুমাত্র আসমানকে হয়তো পৌরাণিক ফিনিক্স পাখির সঙ্গেই তুলনা করা সম্ভব। নিশ্চল অব্যয়টির দিকে চেয়ে আছে সাইফ। নিজেকে কিঞ্চিত হালকা অনুভূত হচ্ছে তার। আধার জগতে নিশাচর বাসিন্দা সে। সাহিত্য পুরাণের ফিনিক্স পাখির সম্বন্ধে তার কোনো ধারণা নেই। এগুলো এক পা সামনে। আসমানের নিথর দেহকে ঘিরে ধরে দাঁড়িয়েছে সকলে। নিঃশব্দের চাদর ছিন্ন করে হঠাৎই এক অশ্রাব্য ধ্বনি হৃদয় জুড়ে প্লাবন তুলল। ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল একজন। মাথার পেছন দিয়ে প্রবেশ করে সম্মুখভাগ ফুটো করে বেরিয়ে গিয়েছে লম্বাটে বুলেট। অপরজন, দ্বিতীয়জন, তৃতীয়জন, আরও একজন। কেউ কিছু বুঝে ওঠার আগেই একে একে ধরাশায়ী হয়ে মেঝেতে আছড়ে পড়ল ছয়জন। প্রত্যেকের খুলি ফুটো হয়ে বেরিয়ে এসেছে মগজ। স্নাইপার, হাইট। সাইফের উচ্চকণ্ঠের আদেশে অবশিষ্ট লোকেরা এক এক দিকে ঝাঁপিয়ে পড়ল। কাহিনী তারাও ধরতে সক্ষম হয়েছে ততক্ষণে। কেউ দেয়াল, কেউ বা যন্ত্রপাতি, কেউ আবার থামের আড়ালে আশ্রয় নিল। দ্রুতই একপাশে গড়িয়ে চেয়ার উল্টে তার পিছনে নিজেকে লুকালো সাইফ। দ্রুত হাতে তুলে নিল পিস্তল। তাকালো চারিপাশে। স্নাইপার কোথায়? এলো কিভাবে? অভাবনীয় ঘটনাটি ঘটল তখনই। ফিনিক্স পাখির আপন ভস্ম হতে পুনর্জন্মের মতনই আসমানের নিথর অব্যয়টি উত্তোলিত হলো মেঝে থেকে। বসল এক হাঁটু তুলে। স্থাপন করল তাতে প্রশস্ত তালু। রক্তস্নাত ধূসরিত অব্যয়ের সম্মোহনী দৃষ্টি নিয়ে চাইল সম্মুখে। হতবিহ্বল হয়ে সাইফ তাকিয়ে রইল। ওই গাঢ় আধারমালা খচিত নয়ন জুড়ে রয়েছে পরাশক্তিধর হিংস্রতা।
আসমানের বিনাশ ঘটানোর ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে একটিমাত্র সৃষ্টির রয়েছে। সেই সৃষ্টি আপন অনুপ্রাণের ধ্বংসাধিপতি, আসমান স্বয়ং। গর্জনরূপ হিমশীতল কণ্ঠের ঘোষণায় সাইফের সর্বাঙ্গ স্থবির হয়ে পড়ল। হৃদযন্ত্র ছাড়ালো স্পন্দনের সর্বোচ্চ সীমা। অসহনীয় এই কৃষ্ণগহ্বরের তীব্র শোষণে সাইফের আত্মার শক্তি নিঃশেষ হয়ে আসছে ক্রমশ। সহস্র চাওয়া সত্ত্বেও সম্মোহনী সত্তাটির উপর থেকে দৃষ্টি ফেরানো অসাধ্য। একটানে পরিধানের জ্যাকেটটি খুলে ফেলল আসমান, উন্মুক্ত করল কালো টি শার্টটিও। বুলেটের দুটো ফুটো স্পষ্ট তাতে, এবং তার বক্ষ জুড়ে আবৃত বুলেট প্রুফ ভেস্ট। সাইফের চোয়াল ঝুলে পড়ল। এক হাতে ভেস্টটি খুলে আসমান দৃঢ়কণ্ঠে উচ্চারণ করল, চেকমেট। এক লহমায় ঘটল ঘটনাটি। সাইফ বিন্দুমাত্র নড়চড়ের সুযোগ পেল না। উপর থেকে কেউ একজন ঝাঁপিয়ে পড়ল তার উপর। শক্তিশালী বাহুর বাঁধনে আটকে পড়ে সাইফের শরীর ছিটকে আঘাত হানল মেঝেতে। মৃদু আভায় সুদর্শন এক পুরুষকে ঝুঁকে থাকতে দেখল সে, যার অধর জুড়ে পরিস্ফুটিত অশরীরী হাসির রেখা। ওয়েলকাম টু হেল বেবি। সাইফ এবং তার দলকে বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়ে একে একে 2 তলার আধারে মিশে থাকা ছায়ামূর্তিসমূহ অগ্রসর হল। ধাতব রেলিংয়ে ঠেকালো নিজেদের অস্ত্র। বৃত্তাকার আবর্তনে অ্যাসল্ট রাইফেলের মুখে ঘিরে ফেলা হয়েছে গোটা কুরুক্ষেত্রকে, যার একদম মধ্যিখানে উচ্চশিরে দণ্ডায়মান আসমান। এই সমগ্র দৃশ্যপটের রচয়িতা। সাইফকে মাটিতে ঠেসে ধরে রাখা নিহাত হাসল। এক ঝটকায় টেনে তুলে তার মুখে সজোরে ঘুষি হাঁকিয়ে আষ্টে ফেলল চেয়ারের উপর। তার কলার চেপে ধরে ব্যক্ত করল, কিলিং মেশিনকে পাকড়াও করার মতন বুকের পাটা তোর কেন হয়েছিল জানিস? কারণ মেশিন নিজে তোকে সুযোগ দিয়েছিল, গর্ধপ। সাইফের উপলব্ধিতে কিছুই বাকি নেই। খেলার মোড় ঘুরে গিয়েছে এক মুহূর্তের ভেতর। মারাত্মক ভুল করে ফেলেছে সে। আসমানকে এত সহজেই বাগে পাওয়ার মতন লোভের ধারণার বশবর্তী হয়ে নিজেই নিজের মৃত্যুনামায় স্বাক্ষর করেছে। আসমানের ফাঁদে পড়া নাটিকাটিও তার দ্বারা তৈরিকৃত একটা ফাঁদ। সাইফের ক্ষুরধার মস্তিষ্ক এবং পরিকল্পনা সম্পর্কে পূর্বেই আন্দাজ করেছিল আসমান। মস্তিষ্কের খেলায় মাত দিয়েছে তাকে। সাইফ ভাবছিল আসমানকে নিজের ফাঁদে টেনে নিচ্ছে সে। তাতে ধরাশায়ী হওয়ার অভিনয় করে গিয়েছে সে অন্তিম মুহূর্ত পর্যন্ত। কালো পোশাকের আড়ালে ব্যবহার করেছে বুলেট প্রুফ ভেস্ট, যার কল্যাণে রক্তের ধারা লক্ষ্য করা আপাতদৃষ্টিতে অসম্ভব। নিহাদ এবং তার প্রশিক্ষিত বাহিনী একদম শুরু থেকেই প্রস্তুত ছিল। সাইফের বাহিনীকে নিচতলায় অবস্থান নিতে নিহাদ 2 তলার যন্ত্রপাতি ঠাসা দেয়ালের আড়াল থেকে পূর্বেই দেখেছে, অবলোকন করেছে এবং আপন মনে হেসেছে। এক সুযোগে সাইফ এবং তার গোটা বাহিনীকে নিঃশেষ করে দেওয়ার দুর্দান্ত পরিকল্পনা সাধন করেছে আসমান। সাইফের লোকজন আড়াল থেকে বেরোতেও ভয় পাচ্ছে, কারণ এই কারখানার কোনো এক প্রান্তে লুকায়িত রয়েছে গুপ্তঘাতক স্নাইপার। তাছাড়াও রয়েছে রাইফেলধারী বাহিনী। শুধুমাত্র আসমানের উপস্থিতির প্রস্তুতি নিয়ে এসেছিল তারা। এই ধরনের সম্মুখ যুদ্ধ মোকাবেলার কোনো অবস্থানে তারা নেই। তবুও দুঃসাহস দেখিয়ে এগোলো কয়েকজন। অস্ত্র তাক করল অরক্ষিত দণ্ডায়মান আসমানকে লক্ষ্য করে। এর অধিক কিছুই করা সম্ভব হলো না। একজন স্নাইপার এবং অপরজন রাইফেলের গুলিতে ঝাঁঝরা হলো। অপর কয়েকজন একসঙ্গে এগোলো, বারংবার এদিক সেদিক অবস্থান পরিবর্তন করতে করতে, যেন স্নাইপার ধরতে না পারে। 2 তলা থেকে নিচে ঝাঁপিয়ে পড়ল রাইফেল বাহিনী। আসমানের সম্মুখে ঢাল হয়ে এগিয়ে গেল মুখোমুখি লড়াইয়ে। কয়েক সেকেন্ডের মাঝে যুদ্ধক্ষেত্রে পরিণত হলো কারখানাটি। অবশেষে সাইফের দিকে ফিরল আসমান।
নিহাদের আঘাতে চেয়ারে লুটায়িত সে। আসমানের সঙ্গে দৃষ্টি বিনিময় ঘটিয়ে 2 হাতে স্যালুট ঠুকে নিহাদ খানিক সরে দাঁড়ালো। বুকের কাছে সংযুক্ত হোলস্টারে হাত রেখে চারিপাশে সতর্ক নজর বোলালো। পর্যবেক্ষণ করে গেল কুরুক্ষেত্র। ইশারায় নির্দেশ প্রদান করল নিজের বাহিনীকে। আসমান এগোলো সাইফের দিকে। হালকা ঝাপসা দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকলো সাইফ। টি শার্ট এবং ভেস্ট খুলে ফেলায় ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, তার প্রজ্বলিত শুভ্রতার মাঝে অমানিসার দাগ অঙ্গ জুড়ে। প্রশস্ত বুকের এক পাশ হতে অন্য পাশে প্রবাহিত হয়ে গিয়েছে কিঞ্চিত গভীর এক দীর্ঘ দাগ। তার ঠিক নিচেই তলপেটের উপরে ক্রস চিহ্নের মতন প্রায় অদৃশ্যমান ঘাত। শরীরকে সম্পূর্ণ ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছিল তার, এবং এই কলঙ্কের রচয়িতাকে তা অনুধাবনে সাইফকে বেগ পেতে হলো না। 3 বছর আগে কায়সার পরিবারের সেই পার্টিতে রাফা কায়সারের চেহারায় যে আগ্রাসন সে লক্ষ্য করেছিল, তাতে আসমানের সঙ্গে সে নেহায়েত কমই করে ফেলেছে। চেয়ারের কাছে পৌঁছেই ঝুঁকল আসমান। আশেপাশে কুরুক্ষেত্র অব্যাহত। মুহুর্মুহু গুলির ধ্বনি, মৃত্যু আর্তনাদ, ধোঁয়াটে পরিবেশ এবং রক্তাক্ত প্রাঙ্গণ। তবুও ভ্রুক্ষেপ নেই অমানিসায়। সাইফের নয়নে দৃঢ় দৃষ্টিপাত করে সে শুধু একটা বাক্যই শুধালো, আমার মেয়েটা কি দোষ করেছিল? কেন যেন আর সহ্য করতে পারল না সাইফ। ঝটকা দিয়ে উঠে আসমানের মুখ লক্ষ্য করে ঘুষি হাঁকালো। তা পাকড়াও করে ক্ষিপ্ততায় মুচড়ে দিল আসমান। কটকট করে আওয়াজ এলো হাড় ভাঙার। সাইফের বেদনাধ্বনি ছাপিয়ে হিমালয়ের কণ্ঠ উদ্গীরিত হলো, দুধের শিশুটাকে কেন মারলি? শিহরণ খেলে গেল সাইফের সমস্ত শরীর জুড়ে। একটা হ্যাঁচকা টান। তার ডান হাতটি বাঁকা হয়ে ঝুলে পড়ল মুহূর্তেই। এক ঝটকায় পাশের স্ট্রেচারের উপর তাকে আশ্রে ফেলল আসমান। নয়নপাত হতেই ওই কৃষ্ণগহ্বরে শীতলতার মাঝেও এক টলটলে অনুভূতির রেখা স্পষ্ট হলো। আমার মেঘ, আমার অংশ, তোর অংশ, ধ্বংস করেছি তাকে। সাইফ জানে তার অন্তিম মুহূর্ত আসন্ন, তবুও হার মানতে নারাজ সে। উল্টো বরণ করবে সেই পরিণতি সগৌরবে। তৎক্ষণাৎ সাইফের কণ্ঠ পেঁচিয়ে গেল বলিষ্ঠ হাত। অতিরিক্ত জোরে মোটকে দিতে চেয়েও দিল না সে। ঝুঁকে বিড়বিড় করল, হুম, এত সহজ মৃত্যু তো তোকে আমি দেব না। যন্ত্রণা দিবি? নতুন নয় আমার কাছে তা। উত্তরে শুধু এক ঝলক তাকালো আসমান। তড়িৎ গতিতে আবদ্ধ করল সাইফের হাত এবং পা। সামান্যতম নড়াচড়ার অবকাশ না রেখে পাশে এসে দাঁড়ালো। খুলল টুল বক্স। কিছুটা দূরে পাহারায় দাঁড়িয়ে তার কার্যক্রম লক্ষ্য করে শিরশির করে উঠল নিহাদের সর্বাঙ্গ। অদ্ভুত হলেও সত্য, সে কেন যেন অবলোকন করতে পারল না। দৃষ্টি ফিরিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল ক্রমশ কাছে এগিয়ে আসা সাইফের 2 জন লোকের উপর। শার্ট ছিঁড়ে সাইফের বুক অনাবৃত করল আসমান। হাতে তুলে নিল 2টি ধারালো বস্তু। ছুরি দিয়ে এক জোর ঝটকায় গেঁথে ফেলল বুকের নিচ বরাবর। ছিটকে উঠল রক্ত। লেপ্টে গেল মাস্ক এবং চেহারায়। তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেল সাইফ। তা প্রাণ ভরে উপলব্ধি করে অপর হাতের কেচিটি ঢোকালো চামড়ার ফাঁকে। কাটতে থাকলো যেন মানুষের বুক নয়, কোনো কাগজের পাতা কাটছে। খানিকটা অপারেশনে লিপ্ত চিকিৎসকদের মতন। লেটস সি, ইউ হ্যাভ এ হার্ট অর নট। ক্রমেই রক্তে ডুবল উভয় কবজি। অঙ্গ প্রত্যঙ্গ দৃশ্যমান হলো চামড়ার আড়ালে। সাইফ, সে বিলীন আপন নরক যন্ত্রণায়। তাকে জীবন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে। অসহ্যকর, তার জন্য অতি অসহ্যকর এই যন্ত্রণা। অবশেষে থামল আসমানের হাত। ততক্ষণে রক্তস্নাত হয়েছে সাইফের বুক, সে নিজেও। ছোপ ছোপ রক্তিমাভায় পরিপূর্ণ হয়েছে তার অঙ্গ। শুভ্রতা ছেয়েছে রক্তিমাভায়।
সাইফের বুকের ভেতর স্পন্দিত হতে থাকা হৃদযন্ত্রটি নজরে এলো। তাকালো আসমান তৃপ্তি ভরে। পরক্ষণেই চাইল শিকারের দৃষ্টি মাঝে। প্রাণ বলতে তেমন কিছু অবশিষ্ট নেই আর। তবুও মিলিত হলো উভয়ের দৃষ্টি। ঝুঁকে সাইফের বুজে আসা নেত্রে চাইল আসমান। বিড়বিড় করল, আমার রাজকন্যার নিথর দেহটা বুকে নিয়ে কেমন অনুভূত হয়েছিল জানিস? যেন কেউ আমার হৃৎপিণ্ডটা। একবার মাত্র পলক ফেলল সাইফ। ধ্বনিত হলো তার মৃত্যুর দলিল। আসমানের 5 আঙ্গুল লেপ্টে গেল তার রক্ত সঞ্চালন যন্ত্র জুড়ে। ছিঁড়ে এভাবে বের করে এনেছে। একটা জোরালো টান, মর্মান্তিক আর্তনাদ। সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ন্যায় লাভারূপী রক্তিম প্রবাহ চারিপাশে ছিটকে উঠল। স্পন্দিত অঙ্গটি ছিঁড়ে এলো আসমানের হাতে। হাহাকারের তীব্রতা ছাপিয়ে গেল কুরুক্ষেত্রকেও। অন্তিম নিঃশ্বাস এবং পিনপতন নীরবতা। ঘন নৈঃশব্দ আবৃত করল চারিপাশ। সাইফ বাহিনীর বিনাশ ঘটেছে। কতিপয় জীবিতকে পাকড়াও করা হয়েছে, তবে জয়ের উল্লাস নয়, বরং দৃশ্যের ভয়ানক বিভীষিকা কম্পন ধরিয়ে দিয়েছে সকলের বক্ষে। স্ট্রেচার উপচে গড়িয়ে নামছে উষ্ণ তরল রক্তধারা। তার উপর শায়িত নিষ্প্রাণ শরীর। তার ঠিক সামনেই দণ্ডায়মান। কি আখ্যা দেওয়া যায় তাকে? মানব, দানব, অশরীরী, পরাশক্তি, পিশাচ, জানোয়ার? আদৌ কি কোনো জাগতিক শব্দে তাকে ব্যাখ্যা করা সম্ভব? নির্বিকার দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণগহ্বর খচিত রক্তাক্ত হিমালয়। তার হাতে উগড়ে নেওয়া অঙ্গটি থকথকে অভিশাপ যেন। এমন বিধ্বংসী অশরীরী আতঙ্কে ঘেরা অভিশপ্ত অব্যয় নিহাদের নিকটও অচেনা ঠেকল, বড্ড অচেনা। দৃষ্টি ফিরিয়ে নিল সে, মুখ চাপল হাতে। ঘৃণা অনুভূত হচ্ছে না তার, বিন্দুমাত্র নয়। কিন্তু নিজের প্রিয় মানুষটার বিষাদের পর্যায় অনুধাবন করে যন্ত্রণা হচ্ছে, মারাত্মক যন্ত্রণা। অঙ্গটি মেঝেতে অবহেলায় ছুঁড়ে দিল আসমান। থপ করে পড়ে গড়িয়ে তা ধুলোয় আবৃত হলো। ঠিকের অধিকারী জানোয়ারটির মতন ধূসরিত। নিজের শরীরে অদ্ভুত এক কম্পন অনুভূত হলো আসমানের, আবেগের কম্পন। দৃষ্টির অভিমুখে শুধুমাত্র ওই নিষ্পাপ মায়াঝরা রাজকন্যার মুখচ্ছবি ভেসে উঠল, যাকে ঘিরে আসমান সাজিয়েছিল নিজের পৃথিবী। যদি তাকে আসমানের অভিশপ্ত ভাগ্য গ্রাস না করত, তবে আজ হয়তো বাবা, আব্বু, পাপা। চারিপাশে প্রতিধ্বনিত হতে থাকলো ডাকগুলো, যেন আসমানের অস্তিত্ব ঘিরে নৃত্যে মেতেছে তারা। ধপ করে মেঝেতে বসে পড়ল আসমান। ঠিকরে আসতে চাইল তার অশ্রু, তবুও আসতে দিল না। জোরপূর্বক আবদ্ধ রাখল পাথর হৃদয়কে। অশান্তি অন্তর্জ্বালা এই বক্ষ জুড়ে। নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শান্তি চাই, একটুখানি শান্তি। ঝিং। আকস্মিক আওয়াজ বিশ্রীভাবে হস্তক্ষেপ করল অনুভবে। হাত ভরল পকেটে। ফোনখানা টেনে বের করল। ভাইব্রেট করছে। পরোয়াহীন রক্তাক্ত হাতই অন করল। ল্যাপটানো স্ক্রিন জুড়ে ভেসে উঠল একটা নামহীন মেসেজ। জানি তুমি সফল হবেই, তবুও অবাধ্য প্রার্থনাই অন্তরের, সফল হও। ওই নরপিশাচদের সাম্রাজ্য গুড়িয়ে দিয়ে ফিরে এসো বীরের বেশে। ম্রিয়মাণ হয়েও না চাঁদ, আমি ছিলাম, আছি, থাকব। তোমার অস্তিত্বের অনুভবে নিরেট আবরণ হয়ে। তাকিয়ে থাকলো আসমান দীর্ঘক্ষণ। তার আপন জগতের আবেশ ছিন্ন হলো নিহাদের স্পর্শে। চোখ তুলে তাকালো। অশ্রুসিক্ত নয়নে চেয়ে আছে ছেলেটি, তার জীবনের অন্যতম প্রেরণার কারণ, আসমান কায়সার। একটা দীর্ঘশ্বাস নির্গত হলো। ফোন পকেটে ভরে উঠল আসমান। নিহাদের দিকে দৃঢ়চিত্তে চেয়ে জানালো, হুম, শুধু আসমান। দ্বিতীয় দফায় কোনো কিছু জিজ্ঞেস করল না নিহাদ, শুধু হালকা মাথা দোলালো।
ঠিক তখনই তার কানে সংযুক্ত এয়ারপিসে সিগন্যাল এলো। বোতাম টিপে রিসিভ করে মিনিট খানেক পর আসমানের দিকে ফিরে নিহাত জানালো, লোকেশন কেবি বিল্ডিং, K4 জোন। এক মুহূর্ত সময় নিল না আসমান আদেশ করতে। কেবি গ্রুপের সময় ঘনিয়েছে। জারি হলো কায়সারের ধ্বংসনামা। নিজের মাঝে অসম্ভব এক স্পৃহা অনুভব করল নিহাত। দ্রুত নিজের পরিধানের জ্যাকেটটা খুলে আসমানকে দিল। সেটি গায়ে চড়িয়ে দ্রুত পদক্ষেপে এগোলো বিনাশক আপন বংশের ধ্বংস রচনায়। তাকে অনুসরণ করল গোটা মেশিন বাহিনী। দিবাকর উকি দিতে আরম্ভ করেছে পূর্ব প্রান্তে, কেবি সাম্রাজ্যের পতনে সাক্ষী হতে। আবছা আলোয় উদ্ভাসিত আবদ্ধ কক্ষে চেয়ারে বাঁধা অবস্থায়ও আপন সুরে শীষ বাজিয়ে চলছে চারুলতা। তার সঙ্গে হালকা ধাঁচে ধরেছে নিজের বোনের কাছ থেকে শেখা কাজী নজরুলের অমর সঙ্গীত। কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ও তারপর কি যেন ড্যাট। পাশ থেকে বাকি অংশ ধরলেন বিলাল রেমান। ওরেও তরুণীশার বাজাতোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদী। ইয়েস, কারারই লৌহ কপাট। ফ্যালফ্যাল করে তাদের দিকে চেয়ে আছে আশেপাশে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো। বিপরীত প্রান্তে সোফায় শরীর এলিয়ে বসে থাকা বাচ্চা পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছেন। এই বাবা মেয়ে জুটিকে দেখলে কে বলবে তারা বর্তমানে বন্দী। প্রাণ সংশয় রয়েছে তাদের। সামান্য চিন্তা নেই, আপন জগতে মগ্ন দুজন, যেন নিজেদের বাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতেছে। বিষয়টি অসহ্যকর ঠেকল বাদশার নিকট। বিনা কারণেই সোফার হাতল চাপড়ে তিনি শুধালেন, বড্ড সুখে আছো মনে হচ্ছে রেমান। বিলাল থমকালেন। চারুলতার উপর থেকে দৃষ্টি সরিয়ে তাকালেন বাদশার উদ্দেশ্যে। আছি তো। হিংসা হচ্ছে বোধ করি কায়সারের। মৃদু হাসলেন বাদশা। দাড়িতে আঙুল চালিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বললেন, অধিক শোকে মানুষ যেমন পাথর হয়ে যায়, তেমন তুমি অধিক আতঙ্কে অনুভূতিহীন হয়ে পড়েছ দেখছি। পাল্টা হাসির ঝলক উপহার দিলেন বিলালও। অবশ্যই, কায়সার সাম্রাজ্যের পতন উপলব্ধির আনন্দে খানিক বিহ্বল হয়ে পড়েছি বই কি। পতন, তা আবার আমার এই দুর্বোধ্য সাম্রাজ্যের। দুর্বোধ্য নাকি দুর্বল তা প্রমাণ হবে খুব শীঘ্রই। শুধুমাত্র নীলাদ্রি রেমান নীলের নিথর দেহ উপহার দেওয়ার নেশায় তোমায় এখনো জীবিত রেখেছি। বাঁকা হাসি ফুটল বাদশার অধরে। বিলাল দৃঢ়কণ্ঠে জানালেন, আমার ছেলে ঘাটে মাঠে লুটিয়ে থাকা ঘাসফুল নয় যে তাকে মারিয়ে দেবে। সে কণ্টকাকীর্ণ গোলাপ, যত চেপে ধরবে ততই বেদনায় জর্জরিত হবে। তোমার ছেলে। সামান্য ঝুঁকলেন বাদশা। তার দৃষ্টি জুড়ে এক অদ্ভুত আবহ। বিলাল সেই আবহে মেলালেন নিজের বরফ কাঠিন্য। হ্যাঁ, আমার ছেলে। আমার সৃষ্ট হাতিয়ার, আমার সন্তান। কারো নিকট জড়বস্তু অস্ত্র, কারো নিকট আবার আপনের চাইতেও আপন। এ কেমন দোলাচল। এমন ভাবনাই চলতে থাকলো আশেপাশে উপস্থিত গার্ডদের মস্তিষ্ক জুড়ে। চারুলতার কণ্ঠস্বর প্রগাঢ় চিন্তনে ছেদ ঘটালো। আপনার হাতিয়ারই না আবার আপনাকে গুড়িয়ে দেয় বাদশা কায়সার। আপনার পাচাটা কুকুর এই এলো বলে। স্যার। চারুলতার বাক্য সমাপ্ত হতেই দরজা খুলে গেল সশব্দে। ওপাশে দণ্ডায়মান আকাশ, হাঁপাচ্ছে সে। ঘামে সিক্ত তার সর্বাঙ্গ। চিন্তিত হয়ে উঠলেন বাদশা। কি হয়েছে? জানি না। জানো না মানে? উপরে কিছু একটা হচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা বন্ধ। মানে কি? যোগাযোগ করছো না কেন? পুরো ভবনের সিসিটিভি সিস্টেম ডাউন। জেনারেটরের ভোল্টেজ তলানিতে। সিগন্যাল পাচ্ছে না কেউই। জ্যামার দিয়ে জ্যাম করে রাখা হয়েছে। বাইরের জগতের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ সম্ভব নয়।
তৎক্ষণাৎ নিজের ফোন বের করলেন বাদশা। আকাশের কথা সত্যি, তার ফোনে কোনো সিগন্যাল নেই। ইন্টারনেট এবং সিম কোম্পানি দুটোই ডাউন। তরঙ্গ খেলে গেল তার অন্তরে। ওই যে তুফান এলো বলে তাচ্ছিল্যের হাসি তুলে বিড়বিড় করল চারুলতা। ঠিক তখনই একটা প্রকম্পনে কেঁপে উঠল সমস্ত স্থাপনা, যেন ভূকম্পন। বৈদ্যুতিক বাতিসমূহ জ্বলতে নিভতে লাগল। কয়েক মুহূর্তে স্থির হলো লো ভোল্টেজে। ধোঁয়াটে কুয়াশার উৎপত্তি ঘটল বাইরের করিডোরে। আকাশ অজান্তেই দরজা আটকে ভেতরে চলে এলো। সকলেই হতবাক। কি হচ্ছে বোঝার জো নেই। ধাম ধাম প্রচণ্ড দুটি শব্দ। তারপরই দরজাটি উপড়ে এলো, ছিটকে পড়ল সামনের মেঝেতে। আধার ধোঁয়াশায় দৃশ্যমান হলো হিটম্যান নিহাদের সুদর্শন মুখাব্যয়। মুক্তদানার ন্যায় দাঁতে এক ঝলক হাসি উপহার দিল সে বাদশা কায়সারকে। হ্যালো স্যার, ডিড ইউ মিসড মি? আই মিসড ইউ সো মাচ। কিন্তু তার মাঝে ভ্রুক্ষেপ করবার সময় বাদশা পেলেন না। নিষ্পলক চেয়ে লক্ষ্য করলেন নিহাদের ঠিক পিছনে ধীরে ধীরে দৃশ্যমান হওয়া দানবীয় রক্তস্নাত অব্যয়টিকে। প্রবেশ করল সে ভেতরে। তার অস্তিত্ব থেকে নির্গমনরত অমানিসার শৃঙ্খল যেন আবদ্ধ করে ফেলল সকলের অন্তর। জমিয়ে দিল উপস্থিতি পরাশক্তি দাসেদের। মুখোমুখি হলো কৃতদাস তার প্রভুর। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে প্রমাণ করল প্রভুর চাইতেও দাসের আতঙ্ক কতটা ভীতির উৎপত্তি ঘটায় হৃদয়ে। এগোনোর দুঃসাহস করছে না কেউ না। আসমান, ভেঙে ভেঙে উচ্চারণ করলেন বাদশা। চেয়ে রইল নির্বিকার হিমালয়। পরমুহূর্তেই নিজের মাস্কটি খুলল এক টানে, উন্মোচন করল বিভীষিকা। হতবম্ব হয়ে চেয়ে রইলেন বাদশা ওই চাঁদের কলঙ্কের দিকে। হিমশুভ্রতায় এমন দাগ পড়েছে তা তার গত ছিল না। নিজের মাঝে অদ্ভুত এক অনুভূতি অনুভব করলেন। ঠিক বিষাদ নাকি ঘৃণার জানা নেই। নাবিলকে খতম করেছি তাই পিতার অন্তর জ্বলেছে। ক্রোধে উন্মত্ত হায়েনাতে রূপান্তরিত হয়েছে সে। বজ্রধ্বনির বিপরীতে হতবিহল চাহনি। আমাকে হঠাতে মরিয়া হয়েছেন, উন্মাদ বনে গিয়েছেন পুত্র শোকে। আসমান, আমি। এক পা এগোলো আসমান। উপস্থিত সকলে হতবাক হয়ে চেয়ে রয়েছে দৃশ্যপটে। বরফের মতন স্থির প্রত্যেক অব্যয়। শীতলতা মুহূর্তের জন্য দূরীভূত হল। হিমালয়ের আধারখচিত গহ্বরে ফুটল টলটলে প্রবাহ। নয়ন সমুদ্র মাঝে জোয়ার উঠল উর্মিমালার। বাকরুদ্ধ দৃষ্টিপাত করে রইলেন বাদশা। আমাকে কোনোদিন এভাবে ভালোবাসলেন না কেন মাস্টার? নিজেকে ধরে রাখতে পারলেন না বাদশা। তার কর্ণকুঠোরে আঘাত হেনেছে এই প্রশ্ন ভীষণভাবে। ধপ করে সোফায় বসলেন। ক্রমশ অশ্রুপূর্ণ হওয়া নয়ন মেলে বাক্যহীন স্তব্ধ চেয়ে রইলেন। আরও এক পা এগুলো তার মৃত্যুদূত। উপচে পড়া অস্থির তার দৃষ্টি। আপনি কেন আমার বাবা নন? আপনি কেন আমার মাস্টার? উত্তর কি পাবো আমি আর কোনো দিন? উত্তর নেই, উত্তর হয় না, উত্তর বিলীন, উত্তর নিহত, উত্তর অস্তিত্বহীন।